আচ্ছা, এরপরে চলে আসি আরেক ধরনের আমাদের যে অক্সিলারি আছে, খুব ইম্পর্টেন্ট, ডু ডাজ ডিড এই ক্যাটাগরিটাতে। লাইক আই সেড, এটা খুব ইউজফুল একটা ধরনের সহকারী ভার্ব। ঠিক আছে, বিভিন্ন ভাবে কিন্তু এটা একটা সেন্টেন্সে কাজ করে। যেমন দেখা যায়, তো আমরা এখন এক্সক্লুসিভলি এই তিনটেকে নিয়ে আলোচনা করব। প্রথম ইউজটা যদি এদের দেখি, কি ইউজ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস, তার মানে নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে এদের দরকার হয়। যেমন যদি সেন্টেন্সটা লাইক আই সেড অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি আমার ডু ডিড ডাজ যদি নাও থেকে থাকে, কিন্তু যখন আমি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব সেটাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখব যে আমার এই ডু বা ডাজ ডিপেন্ডিং আপন দ্য টেন্স অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য সাবজেক্ট, যে সাবজেক্ট কি পার্সনে রয়েছে সেটাও খুব ম্যাটার করে। কিন্তু এই যে ডাজ যে এলো, কেন এলো? বিকজ তার আগে কি আছে দেখুন, হি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন আই আছে তখন টু এসছে, ইজন্ট ইট? এবং এসেনশিয়ালি এটা আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলছি, তাই না? তো প্রথম সেন্টেন্সটা দেখা যাক, আই ডু নট রিমেম্বার এনিথিং। আমার বেসিক সেন্টেন্সটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি এইটা হয়ে থাকে, আই রিমেম্বার, ঠিক আছে, তাহলে ওটার পাস্ট ফর্মে কি হয়ে যাবে? আই ডিড নট রিমেম্বার। বাট আমি যদি নেগেটিভে নিয়ে যাই তাহলে কি হবে? সরি, আই আই রিমেম্বার অথবা আই রিমেম্বার। প্রেজেন্টে বললে আই রিমেম্বার, পাস্টে বললে আই রিমেম্বার্ড। এবার দুটোকেই দেখছি, এখানে যদিও প্রেজেন্টটা আছে, প্রেজেন্টে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? আই ডু নট রিমেম্বার এনিথিং, ঠিক আছে। আর পাস্টে দিলে আই ডিড নট রিমেম্বার এনিথিং। তাহলে দেখুন, চেঞ্জ যেটা হচ্ছে সেটা কিন্তু প্রধানত এইটার ক্ষেত্রেই হচ্ছে। ওকে, আবার যখন আমি থার্ড পার্সনে কথা বলছি, একই ব্যাপার হচ্ছে, যে চেঞ্জটা এটার ক্ষেত্রেই হচ্ছে। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাই কিন্তু আমার এর সাথে ডাজ বসছে, ডু এলো না। প্রেজেন্ট টেন্সে আছে, আমি ডাজ বসাচ্ছি। তাহলে আমার পুরো ব্যাপারটা ডিপেন্ড করবে সাবজেক্ট সে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন এবং পার্সন অ্যান্ড নাম্বার অফ সাবজেক্ট এবং টেন্সের ওপরে, যে আমি এই ডু ডাজ ডিড এর মধ্যে কোনটা ইউজ করব। কিন্তু অবশ্যই নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, যদি আমার সেন্টেন্সের মধ্যে কোনো অন্য অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে আমার দরকার নেই। কিন্তু যদি না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই আমাকে এইটার ব্যবহার করতে হবে, এই তিনটের মধ্যে থেকে একটা। ঠিক আছে, আচ্ছা। যেমন আমি বললাম যে যদি দেওয়া থাকে তাহলে কি হবে, যে যদি বলা থাকতো আই ওয়াজ ইনফর্ম, ঠিক আছে, তো সেটা যখন আমি নেগেটিভে নিয়ে যাব, কি হবে? আই ওয়াজ নট ইনফর্ম। ওখানে ডু আনার দরকার নেই, কারণ ওখানে ওয়াজটাই হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। কিন্তু যেই ক্ষেত্রে থাকে না, সেই ক্ষেত্রে ডু ডিড ডাজ যে কোনো একটা টেন্স এবং পার্সন এবং নাম্বার অফ সাবজেক্টটা দেখে আমাকে আনতে হচ্ছে। ওকে, আচ্ছা। নেক্সট যেটা দেখবো, দি সেকেন্ড ইউজ অফ ডু ডিড ডাজ কোন ক্ষেত্রে হয়? সেটা হয় যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, সেই ক্ষেত্রে। কনসেপ্টটা একই, অ্যাফার্মেটিভে থাকুক না থাকুক, এবং অ্যাফার্মেটিভে যদি অন্য কোনো আমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সহকারী ভার্ব কিছু থেকে না থাকে, তাহলে যখন আমি কোয়েশ্চেন ফর্ম করব তখন এই তিনটের মধ্যে থেকে একটাকে আনতে হবে। কি মাথায় রেখে? টেন্স এবং সাবজেক্টের পার্সন নাম্বার, এইটা মাথায় রেখে, ঠিক আছে। তাই আমি দেখছি এখানে কি হচ্ছে, বলছে ডাজ শি স্টে হিয়ার, ঠিক আছে। এই সেন্টেন্সটাই যদি আমি অ্যাফার্মেটিভে লিখতাম তাহলে দেখুন কি লিখতাম, শি stays here. Now look at the main verb. The main verb is stays, isn't it? The main verb is stays. Now this is very important thing to remember. দেখুন, এটা এটা আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, isn't it? এবং এর মধ্যে কোনো অন্য অক্সিলারি ভার্ব নেই। ওকে, এবং যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার সাবজেক্ট, তাই আমার চয়েস অফ ভার্বটা কি হয়েছিল? স্টেজ। শি স্টেজ হিয়ার বললাম, ঠিক আছে। কিন্তু যখন ওটাকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করলাম, তখন সেটা কি হয়ে গেল?
ডাজ শি স্টে হিয়ার, তাহলে চেঞ্জ কি হলো? চেঞ্জ এর জন্য হলো যে যেটা রুল, যে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে অন্য যদি কিছু না থেকে থাকে তাহলে ডু ডাজ ডিড এর মধ্যে থেকে একটাকে আনতে হবে, তাই এর আগমন হলো ডাজ এর। এবং কেন ডাজ বললাম, বিকজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ এলো। এবার যেহেতু ডাজ এনেছি তাহলে কিন্তু আর আমাকে এখানে স্টেজ বলা চলবে না। ওকে, তাহলে এই যে স্টে হলো এই ব্যাপারটা, এটা কেন হলো? এখানে স্টেজ ছিল, এখানে স্টে কেন হলো? এর জন্য হলো বিকজ আমি আগে ডাজ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কম্বিনেশন গুলো আপনারা খেয়াল রাখবেন। দিজ আর ভেরি মাইনিউট থিংস, কিন্তু পরীক্ষাতে কিন্তু কনফিউজড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেকেরই থাকে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে, এই যে বলছি ইনফিনিটিভ পার্টিসিপল নিয়ে কোয়েশ্চেন্স আসছে, তো এই ধরনের জিনিসগুলো কিরকম ভাবে আসে আপনার কোয়েশ্চেন যখন আলোচনা করব তখন দেখাবো। যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন আসতে পারে, যে একটা ব্ল্যাঙ্ক আছে তার মধ্যে বললো fill in with a suitable infinitive or fill in with a suitable participle or with the appropriate form of tense ইত্যাদি কিছু একটা বলে দেবে। অথবা থাকতে পারে যে একটা সেন্টেন্স থাকে, তার সাথে সেটাকে, তার মধ্যে যদি কোনো এরর থেকে থাকে বা কিছু, তাহলে ওটা রিপ্লেসমেন্ট হিসেবে আমার অপশনস দেওয়া থাকে, সেখান থেকে একটা চুজ করতে হয়। ওই ব্যাপারটাকে বলা হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ওরকমও কিন্তু থাকে। এবার যে চয়েস গুলো আপনারা পাচ্ছেন, যে সঠিক আনসার অপশনটা কোনটা হবে সেইটা যে সিলেকশন করছেন, দেখার সময় কিন্তু এই সব জিনিসগুলোকে খুব ভালো করে দেখে নেবেন, কেননা খুব বেসিক ইজি জিনিস, কিন্তু লাইক আই সেড এক্সাম হলটা একটা অন্যই জায়গা, ইট ইজ অ্যান আউট অফ দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন। তাই ওইখানে মাথা ঠান্ডা রেখে এই জিনিসগুলো একটু যাচাই করে নেবেন, তাহলে দেখবেন ভুলের সংখ্যাও কমছে, নেগেটিভের সংখ্যাও কমছে। সো অলওয়েজ রিমেম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরকম ভার্ব নেয়, সেটা যখন আমার নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভে চলে যাচ্ছে, তখন কিন্তু আমার এরকম হয়ে যাচ্ছে। সেম ব্যাপারটা নেগেটিভের ক্ষেত্রেও হয়, যেমন ডাজ শি স্টে হিয়ার, তো আমি শি ডাজ নট স্টে। এই ক্ষেত্রেও দেখুন কি হলো, যেহেতু ডাজটা আনতেই হলো আমার নেগেটিভের ক্ষেত্রে, ডাজ নটটা তো এমনি এমনি আসবে না, হ্যাজ নট, ডাজ নট, ইজ নট কিছু একটা বলতে হবে, তাই তো? তো ডাজ নট বললাম বিকজ অন্য কোনো অক্সিলারি ছিল না, তো ডাজ নট বললাম বলে স্টেটাকে কিন্তু আমার এই স্টেজটাকে স্টে বানিয়ে দিতে হলো। ওকে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই জিনিসগুলো, এই ট্রান্সফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো কিছুই না, এগুলো মনে মনে ভাবার চেষ্টা করবেন। অনেকের এই প্রবলেমটা হয় যে ডাজ বললে তারপরে আমি স্টেজ বলবো, স্টে বলবো, কি বলবো। ডিড বললে দিলাম আগে, তাহলে তারপরে যে মেইন ভার্বটা হবে সেটা পাস্ট ফর্মে হবে না, প্রেজেন্ট ফর্মে হবে। এইগুলো হচ্ছে বেসিক রুট, যেখান থেকে আপনারা নিজেদেরকে সংশোধন করতে পারেন এবং এমন ভাবে কনসেপচুয়ালাইজ করবেন যে কোনোদিনও যাতে ভুল না হয়, কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, যে কোনো রকমের কমিউনিকেশনের ক্ষেত্রে যাতে কোনো সময় এটা না আটকায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখুন আমি পাস্ট ফর্মেও একটা দেখাচ্ছি। ডিড ইউ রিড টুডেজ নিউজ পেপার? ওকে, এটা যদি পাস্ট টেন্সে আমি অ্যাফার্মেটিভে লিখতাম তাহলে কি হতো ব্যাপারটা? আই রেড টুডেজ নিউজ পেপার। ওকে, দিস উড হ্যাভ বিন মাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইজন্ট ইট? দেখুন এর মধ্যে কি কি আছে আর কি নেই। আই হচ্ছে আমার সাবজেক্ট, অথবা যদি আই কে আমি ইউ বানিয়ে দিই, ইউ রেড, আই হতে পারতো, বিকজ ইট ডাজেন্ট ম্যাটার, পাস্ট টেন্স ইজ অ্যান ইকুইলাইজার লাইক আই সেড। আই যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন যাই থাকুক, সিঙ্গেল প্লুরাল যাই থাকুক না কেন, সব ইকুয়েট একরকম হয়ে যায়, তাই তো? সো আই হোক, ইউ হোক, যাই হোক, রেড টুডেজ নিউজ পেপার। ঠিক আছে, এবারে আমার যেহেতু এটা রিড রেড, ওই ক্ষেত্রে বোঝাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি বলতাম, সাপোজ আমি যদি বলতাম একদম অন্য রকমের একটা সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যদি আমি বলতাম আই went to the library.
ঠিক ঠিক আছে, অথবা আই এর জায়গায় যদি বলতাম হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। ওকে, তো এটা যদি আমি ইন্টারোগেটিভ নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? হু ইজ গোইং টু টেল মি? এটার ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে? হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। এটার ইন্টারোগেটিভটা কি হবে? হু ইজ গোইং টু টেল মি? হ্যাঁ বলুন বাঁকুড়া, হ্যাঁ বলুন কি হবে এটা? Did he go to the library? Absolutely. তাহলে এটা কি হবে? Did he go to the library? Absolutely. তাহলে দেখুন হিটা যেহেতু সাবজেক্ট, হিটাই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই যে ওয়েন্ট, ঠিক আছে, এই যে ওয়েন্টটা ছিল সেটা কি হয়ে গেল? ডিড হয়ে গেল আর গোতে স্প্লিট হয়ে গেল। যে ডিডটা কারণ আমরা কোয়েশ্চেন করছি, তাই না? এখানে ওয়েন্টের আগে কোনো অক্সিলারি ছিল না, কিন্তু এটাকে কোয়েশ্চেন ফরম্যাটে নিয়ে যেতে হলো, তাই আমার কি হয়ে গেল? এটা আমার আগে ডিড চলে এলো এবং তারপরে এইটা কিন্তু আমার সেই কারণে প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হলো, কারণ দুটো পাস্ট ফর্ম আমি একসাথে রাখতে পারবো না। অক্সিলারিটাও পাস্ট ফর্মে হবে, মেইন ভার্বটাও পাস্ট ফর্মে হবে, সেটা কিন্তু চলবে না। যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সের খাতিরে আমাকে কোনো অক্সিলারি ব্যবহার করতে হয় এবং সেটাকে যদি আমার পাস্ট ফর্মে রাখতে হয়, তাহলে সবসময় মনে রাখবেন আমার যে মেন ভার্বটা আছে সেটাকে তখন আমার প্রেজেন্টেই রাখতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও কিন্তু এই বেসিক কনসেপ্টটা খুব কাজে লাগে। ওকে, সো ডু রিমেম্বার। তাহলে এটা হয়ে গেল। আর এই ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম যে ডিড এলো আগে এবং রিড টুডেজ নিউজ পেপার। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা যে ক্ষেত্রে খুব দেখা যায় ডু ডাজ ডিড এর ইউজটা নেগেটিভ এবং কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে তো অবশ্যই, বাট অ্যাট দ্য সেম টাইম টু ফর্ম এমফ্যাটিক সেন্টেন্সেস অ্যাজ ওয়েল। ওকে, সো ইকুয়াল ইম্পর্টেন্ট। এমফ্যাটিক সেন্টেন্সেস মানে কি? যে সেন্টেন্সের মধ্যে একটা এমফাসিস থাকে, একটা জোর থাকে। অনেক সময় আমরা কোনো কোনো সেন্টেন্স প্রেফার করি এমন ভাবে বলতে যেটার মধ্যে একটা ফোর্স ক্রিয়েটেড হয়, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ এই জিনিসটা নিশ্চিতভাবে হয়েছিল, অবশ্যই হয়েছিল, তাই তো? কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকম ভাবে কথা বলা প্রেফার করি। যেমন এই সেন্টেন্সটা আছে, হি ডাজ রাইট পোয়েমস। যদি সিম্পলি এমনি নর্মালি বলতাম হি রাইটস পোয়েমস, যে সে কবিতা লেখে বা তিনি কবিতা লেখেন, কিন্তু আমি যদি একদম নিশ্চিত ভাবে বলতে চাই যে উনি কবিতা লেখেনি, মানে ইট ইজ আ মানে অ্যাবসলিউটলি 100% ট্রু ফ্যাক্ট অর সামথিং লাইক দ্যাট, মানে আমি খুব জোর দিয়ে কথাটা বলছি, তাহলে আমি কিভাবে বলবো? তখন আমি বলবো হি ডাজ রাইট পোয়েমস। নাও লুক হিয়ার অ্যাজ ওয়েল, আমি এখানে রাইট বলেছি। যদি নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো তাহলে কিভাবে বলতাম? হি রাইটস পোয়েমস, এটা আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো। বাট হিয়ার ইট ইজ অ্যান এমফ্যাটিক সেন্টেন্স। এমফ্যাটিক সেন্টেন্সের ক্ষেত্রেও ঠিক যেমন নেগেটিভ ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে ডু ডাজ ইত্যাদি কিছু একটাকে নিয়ে আসতে হয়, এটার ক্ষেত্রেও একটা আমাকে জোর দেওয়ার জন্য এই ডু ডাজ ইত্যাদি আনতে হয়েছে। ঠিক আছে, এবং যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার সাবজেক্ট, তাই আমাকে ডাজটা আনতে হলো। কিন্তু যেহেতু আমি ডাজটা লিখে ফেললাম, তাই কিন্তু আমি রাইটস আর বলবো না। ওকে, তাই তখন ওটা কি হয়ে গেল? রাইট হয়ে গেল। কিন্তু যখন আমি সাধারণভাবে কথাটা বলেছিলাম উইদাউট এনি এমফেসিস অ্যাজ আ নর্মাল অ্যাফার্মেটিভ অর পজিটিভ সেন্টেন্স, তখন আমি কি বলেছিলাম? রাইটস। তাহলে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন তো, যে তফাৎটা কোথায় হচ্ছে? এটা নর্মালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য যেইটা ফর্ম আছে V5, ফর্ম অফ ভার্ব আমি বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ বোঝাটা, তাহলে এটা হচ্ছে V5। ঠিক আছে, এটা কিন্তু তাহলে V5 হলো, যেটা আমরা চার্টে একটু আগে দেখলাম। ঠিক আছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। দিস ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন অফ আ সিম্পল প্রেজেন্ট, মানে যেই জিনিসটা উনি নর্মালি করেন প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্টে যেটা নর্মালি হয়, নর্মালি ঘটে। কি হয়? উনি কবিতা লেখেন, আমি গান গাই, কেউ ছবি আঁকে। ঠিক আছে,
তো এরকম ভাবে আমরা যেগুলো বলি যে যেই জিনিসগুলো সাধারণভাবে হয় সেগুলোই সিম্পল টেন্সে, আমি একটু আগে বলছিলাম যে জিনিসগুলো নর্মালি ঘটে বা ইউনিভার্সাল জিনিস কিছু যদি ফ্যাক্টস হয় সেগুলো বলার ক্ষেত্রে যেটা সাধারণত হয়, তো সেই সমস্তর ক্ষেত্রে আমি ইউজ করব V5 কে, জাস্ট লাইক দিস। কিন্তু যখন সেটাকে একটু এমফাসিস ক্রিয়েট করে বলার চেষ্টা করছি তখন ফর্মটা পাল্টে যাবে। ওয়াই? বিকজ সেখানে আমাকে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ডাজ আনতে হলো এই ক্ষেত্রে, এবং ডাজ আনলাম বলে রাইটসটা রাইট হয়ে গেল। ওকে, সো while you're changing also, transforming sentences also, make sure that these elements are in the proper order. তারপর এটা কি আছে, I did drink a glass of water। আমি নর্মালি বললে কি বলতাম যে আমি I drank a glass of water, কাজটা তো হয়ে গেছে, isn't it? কাজটা তো হয়ে গেছে, আমি জলটা এক গ্লাস জল খেয়ে নিয়েছি। তাহলে আমি সেটা বললে আমি কিসে বলতাম, কত সিম্পল পাস্টেই বলতাম, I drank a glass of water। কিভাবে বলতে পারতাম, I drank a glass of water, isn't it? I could have said it like this, isn't it? কিন্তু কথাটা আমি বলছি একটু এমফাসিস ক্রিয়েট করে, আমাকে এই ড্র্যাঙ্ক কথাটা বললে চলবে না। আমি এক গ্লাস জল খেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি সেরকম ভাবে বললাম না, আমাকে কথাটা বলতে হলে একটু জোর দিয়ে যে আমি নিশ্চিত ভাবে বলতে চাইছি যে আমি খেয়েছি। তখন আমি কি বলবো, আই ডিড ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। যেহেতু অক্সিলারি ডিড কে আমাকে আনতেই হলো বিকজ কাজটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এবং আমার নর্মাল সেন্টেন্সটাও দেখা যাচ্ছে যে আই ড্র্যাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার থেকেই এই জিনিসটা এসছে, উৎপত্তিটা এখান থেকেই হয়েছে। তো আমার এইটা ডিডটা ডু এর পাস্ট ফর্ম ডিডটা আনতে হলো, ঠিক আছে, কিন্তু ডিড এলো এবং এরকম ভাবে বসলো, তাই কিন্তু আমি ড্রিঙ্ক নিয়ে এলাম। বিকজ আমি কি বলেছি, both auxiliary and main verb cannot be past একসাথে, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে বললাম যে V5 আর V1 পাশাপাশি ওরকম ভাবে আমি বসাতে পারবো না, আমার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, isn't it? তাই আমার কিন্তু হ্যাঁ এটা বি আমার V5 আর V1 এসছে, কিন্তু আমি ওরকম ভাবে স্ট্রাকচারিং করেছিলাম বলে এরকম এলো। কিন্তু পাস্টের ক্ষেত্রে যেটা আপনাদের মনে রাখতে হবে যে দুটো পাস্ট ফর্ম একসাথে বসবে না, একটা যদি অক্সিলারি আসে একটা যদি মেন ভার্ব আসে, দুটোকে পাশাপাশি আমি পাস্ট ফর্মে ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো বি কেয়ারফুল ওয়াইল সেইং, মানে বলার ক্ষেত্রে কি হয় অনেক সময় আমরা ভুল করে বলে দিই, ঠিক আছে, তো কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, ডু ডাজ ডিড এর তিনটে আলাদা আলাদা রকমের স্ট্রাকচারিং অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে ইউজটা আমরা দেখলাম। নেক্সট আমরা আরেক ধরনের অক্সিলারি ভার্ব নিয়ে এবার আলোচনা করব, এটা হচ্ছে হ্যাজ হ্যাভ হ্যাড। ওকে, হ্যাজ হ্যাভ হ্যাড এটাও একটা ধরনের অক্সিলারি ভার্ব, আমরা চার্টে দেখে নিয়েছি অলরেডি। আর এটা কি বলছে এর সম্বন্ধে, আর ইউজড বিফোর past participle মানে V3 in sentences in present, past and future tenses। যেটা আমরা টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম V3 কে নিয়ে, যে V3 এক্সক্লুসিভ ইউজ হয়েছিল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তাই তো। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম V1 চলবে না, V2 চলবে না, থাকলে একমাত্র কি থাকতে হবে, V3 কে থাকতে হবে, isn't it? তো পাস্ট ফর্ম হোক, প্রেজেন্ট ফর্ম হোক, ফিউচার টেন্স হোক, V3 কিন্তু V3 ছিল। পরিবর্তন যেটা হয়েছে সেটা হয়েছে এই হ্যাজ হ্যাভ হ্যাড এর পরিবর্তন হয়েছে। তো যখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা কি ইউজ করেছিলাম, হ্যাজ বা হ্যাভ। যদি আমার সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইউজ করেছিলাম হ্যাজ, বাকি যা ছিল ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার সবার ক্ষেত্রে ইউজ করেছিলাম হ্যাভ, ইজন্ট ইট? যখন কথা বলেছিলাম পাস্ট টেন্সে তখন সেটা হয়ে গেছিল কি, তখন সেটা হয়ে গেছিল হ্যাড, বিকজ পাস্ট ইজ অ্যান ইকুইলাইজার, ও কোনো থার্ড ফার্স্ট সেকেন্ড পার্সনের প্রভেদ করে না, তো সবার জন্যই হয়ে গেছিল হ্যাড।
আর যখন ফিউচার টেন্সে কথা বলেছিলাম তখন কি বলেছিলাম, তখন বলেছিলাম উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। সবসময় মনে রাখবেন উইলের পরে হ্যাজ, শ্যালের পরে হ্যাজ কখনো ইউজ হয়নি, শুধুমাত্র হ্যাভ। ঠিক আছে, উইল বা শ্যাল যাই হয়ে থাকুক না কেন তারপরে অলওয়েজ এন্ড অলওয়েজ হ্যাভ, নেভার হ্যাজ। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলারই যদি হয় তো আমি কি হি উইল হ্যাজ বলে বলবো? কখনো বলবো না। কি বলবো? হি উইল হ্যাভ বলে যা বলার আছে সেটা বলবো পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে কথা বলার ক্ষেত্রে, ইজন্ট ইট? তাহলে এই ছিল বেসিক স্ট্রাকচারিং আমার। তাহলে সব ক্ষেত্রেই যেটা ইউজ হয়েছিল এরপরে সেটা হয়েছিল V3, V3 and V3. In all the three cases what we have used prior to this was V3 only. ঠিক আছে, তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সব সময় V3। যেমন প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে একটা সেন্টেন্স আছে, কি বলছে? she has written a letter, wrote, written, so V3. okay, you have forgotten that. okay, forget, forgot, forgotten. ঠিক আছে, তো 3। এই যে পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আমরা যেটা দেখছি V3 বা পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু অনেক, এটারও ইউজ আছে। আজকে যদিও হয়তো আমি করাতে পারবো না অতটা, আমরা আজকে ইনফিনিটিভের ইউজ গুলোই মেনলি দেখবো, কিন্তু পরীক্ষায় যেগুলো দেয় সেগুলো যে কত রকম ভাবে আসে সেইগুলো আপনারা দেখতে পাবেন যে পাস্ট পার্টিসিপল কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গিয়ে ভার্ব থেকে একটু অন্যরকমও বিহেভ করতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি ফরগটেন হিরো, মানে এমন একজন হিরো যাকে ভুলে যাওয়া হয়েছে। ওকে, ফরগটেন হিরো, হিরো যদি নাউন হয় তাহলে হোয়াট ইজ ফরগটেন? অ্যাডজেক্টিভ, ইজন্ট ইট? তো এরকম কিন্তু আমরা পার্টিসিপলের ক্ষেত্রে কিছু পিকুলিয়ারিটিও পাবো যেগুলো ইনফিনিটিভের ক্ষেত্রেও আছে। সো উইল সি দ্যাট লেটার। তারপরে দ্য নেক্সট ওয়ান, আই হ্যাড স্পোকেন দ্য ট্রুথ। স্পিক, স্পোক, স্পোকেন, আমার কি আছে? হ্যাড আছে, বিকজ পাস্ট টেন্সে কথা বলছি, কিন্তু এটা কিসে হবে? এটা অবশ্যই V3 হবে, বিকজ আমি একটা এমন একটা কাজের কথা বলছি যে কাজটা আমার করা হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই পারফেক্ট টেন্স মানে এমন একটা কাজ যেটা হয়ে গেছে, কমপ্লিট। প্রেজেন্টে বললে হয়ে গেছে, পাস্টের যেই টাইমটা নিয়ে কথা বলছি সেই টাইমটার আগেই ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। সাপোজ আমি গতকাল বিকেলের কথা বললাম, যেই কাজটার কথা বলছি বিকেলের আগেই শেষ, মানে ওই মুহূর্তে ওই কাজটার স্টেটাস কি ছিল? কি ছিল স্টেটাস? সেটা ফিনিশ ছিল, কমপ্লিট ছিল, পারফেক্ট ছিল। ফিউচারের একটা ডেজিগনেটেড টাইম যদি আমি কথা বলি, ফিউচারে একটা যে কোনো টাইম আমরা সিলেক্ট করে দিলাম, সাপোজ টুমরো ইভিনিং, ওকে, বা ডে আফটার টুমরো কোনো একটা সময়, বা জাস্ট ডে আফটার টুমরো বললাম, ওই দিনে ওই সময় কাজের স্টেটাসটা কি থাকবে, কাজের পরিস্থিতিটা কি থাকবে, অবস্থাটা কি থাকবে, যে কাজটা কমপ্লিট হয়ে থাকবে। অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম কাজের অবস্থাটা ওই সময় কি থাকবে? কাজ পারফেক্ট, কমপ্লিট, ফিনিশড। সো ফিউচার বা পাস্টে যখনই বলবো যেই টাইমটার কথাই বলছি তার আগেই কাজটা শেষ হয়ে গিয়েছে। আর প্রেজেন্ট পারফেক্টে যখনই কথা বলবো তার মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রেজেন্টে দাঁড়িয়ে কাজের অবস্থাটা কি আছে? কাজ কমপ্লিট, কাজ পারফেক্ট। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে V3, তার আগে টেন্স বুঝে এবং অবভিয়াসলি সাবজেক্টের নাম্বার, পার্সন বুঝে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর মধ্যে থেকে যেটাই প্রয়োজন সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর লাস্টে কি আছে? দে উইল হ্যাভ অ্যারাইভড বাই দেন। এই যে দেন মানে সেই সময়, যেই সময়টা এখনো আসেনি, দিস ইজ আ ফিউচার টাইম, দেনটা, তাই না? দেন মানে সেই সময়, ইজন্ট ইট? তাই বলছে সেই সময়ের মধ্যে তারা পৌঁছে যাবে। বাই দেন যেহেতু বললাম তাহলে সেই সময়ের মধ্যে বলে দিলাম বাই দেন, তাহলে সেই সময়ের মধ্যে তারা পৌঁছে যাবে। ওকে, তাহলে ফিউচারে কোনো একটা ডেজিগনেটেড টাইমের আগেই যেই কাজটা শেষ হয়ে যাবে, তার মানে পৌঁছে যাওয়ার কাজটা দেনের আগেই কমপ্লিট। ঠিক আছে, যদি সন্ধে 6টা, কাল বিকেল সন্ধে 6টা হয়, কাল সন্ধে 6টার আগেই তারা পৌঁছে যাবে। দে উইল হ্যাভ অ্যারাইভড বাই দেন বলতেই পারি সেই ক্ষেত্রে, তাই না? তাহলে
এরকম ভাবে ইউজ হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল। এর পরেরটা auxiliary verbs is, am, are, was, were, do, does, did, has, have, and had are used as main verbs. Okay. So now another peculiarity. So we have seen these as auxiliary verbs, isn't it? কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দরকার অনুযায়ী আমরা এইগুলোকে ইউজ করতে পারি অ্যাজ মেন ভার্বস। কখন? ইন দি অ্যাবসেন্স অফ আ নর্মাল রেগুলার ভার্ব, যেই ক্ষেত্রে আমাদেরকে প্রোভাইড করা হয়নি অন্য কোনো ভার্ব। আমার সাপোজ কাউকে নিয়ে কোনো একটা কথা বলতে হলো, সে কেমন, একজন মানুষ কেমন, ভালো খারাপ, ঠিক আছে, সে কেমন নেচার তার, ইত্যাদি। তো একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট সাথে জুড়ে দেওয়ার জন্য আমরা ইজ আমার গুলো ইউজ করি, যে শি ইজ হ্যাপি, শি ইজ স্যাড, অথবা শি ইজ স্টাডিং। অনেক ক্ষেত্রে আমরা বলি যে সাবজেক্ট কি করছে, সাবজেক্ট কেমন, ইত্যাদি বলার জন্য আমরা ইউজ করে থাকি ইজ আমার গুলো, তাই না? তো দেখবেন কখনো কখনো অবজেক্ট হিসাবেও কিছু থাকতে পারে ওই ইজ আমারের পরে, বা যেগুলো এই ধরনের অক্সিলিয়ারি ভার্বস আছে সেটা অবজেক্ট হিসেবেও থাকতে পারে, আবার কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট হিসেবেও কিছু থাকতে পারে। যেমন শি ইজ হ্যাপি, এটা তো ভার্বের অবজেক্ট না, হ্যাপি কথাটা, ওটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু ওরকমও থাকতে পারে, আবার একটা অবজেক্টও থাকতে পারে। যেমন আমি যদি বলতাম শি হ্যাজ আ পেট ডগ, ঠিক আছে, এমন এখানে বলা আছে শি হ্যাজ আ পেট ডগ। ওকে, তাহলে শুধু হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়ে যদি এক্সক্লুসিভলি আমাকে সেন্টেন্স বানাতে হয়, দেখবেন সবসময় সেটা একটা কারুর কাছে কিছু আছে, মানে কোনো একটা পজিশন রিলেটেড কিছু জিনিস বলছে। শি হ্যাজ আ পেট ডগ, হি হ্যাজ আ পেট ক্যাট, ইত্যাদি এরকম ভাবে আমি বলতে পারি, ঠিক আছে? অথবা এরকম বলতে পারি উই আর অ্যাংশাস, উই আর অ্যাংশাস। তো অ্যাংশাস কথাটা কি? অ্যাংশাস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইজন্ট ইট? তাহলে সাবজেক্টকে সাবজেক্টের কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভের সাথেও কিন্তু জুড়ে দেওয়ার কাজ করে, ঠিক আছে? অথবা বলতে পারতাম শি ইজ আ ডক্টর, শি ইজ হোয়াট, শি ইজ আ ডক্টর বলতে পারতাম। তো সাপোজ যদি বলি শি ইজ আ ডক্টর, সো শি ইজ হোয়াট, এ ডক্টর, তাহলে এটা একটা অবজেক্টের রোল পালন করছে। whereas এখানে we are anxious, এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে আবার একটা has what, has a pet, এটাও একটা অবজেক্ট। তো অনেক কিছু আসতে পারে, সাবজেক্টের পরে সাবজেক্টের কমপ্লিমেন্টের সাথে জুড়ে দেওয়ার কাজ করতে পারে এই অক্সিলারি গুলো, আবার সাবজেক্টের সাথে একটা অবজেক্টের রিলেশন ক্রিয়েট করা, বা ভার্বের পরে একটা অবজেক্ট নিয়ে এলো, সেটাও করতে পারে এই অক্সিলারি গুলো, ইন দি অ্যাবসেন্স অফ আ নর্মাল রেগুলার ফাংশনাল ভার্ব অর আ মেন ভার্ব অর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, যেগুলো আমরা দেখছিলাম সেগুলোর অ্যাবসেন্সে, ঠিক আছে? তো বিভিন্ন ভাবে থাকতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার ইন দিস কেস। ওকে, তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, এগুলো খুব বেসিক লেভেল কনসেপ্ট, যেগুলো আমার মনে হলো একবার আপনাদের সাথে জাস্ট ব্রাশ থ্রু করে নি, বিকজ পরীক্ষাতেও কিন্তু এই বেসিক জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন খুব সিম্পল কিন্তু খুব ইন্ট্রিকেট কোয়েশ্চেন্স আসে। আচ্ছা, নেক্সট কামিং টু the main part where we are going to see the actual question types now. Question types আসতে দেরি আছে, but then কোনখান থেকে তাদের উৎপত্তি হচ্ছে সেই জায়গাটা এবার আমরা দেখতে চলেছি। তো এবার আমরা ভার্বকে আবার ক্যাটেগরাইজ করেছি, কিন্তু কি মাথায় রেখে? উইথ ভিউ টু ফর্ম। এই যে ক্যাটেগরাইজেশনটা হচ্ছে, এটা বেসড অন ভার্ব ফর্মস, ঠিক আছে? তো ভার্বের ফর্মসটাকে মাথায় রেখে এবার আমরা ভার্বকে अगेन ক্যাটাগরাইজ করতে চলেছি। এই যে বললাম ইনফিনিটিভ থেকে কোয়েশ্চেন আসছে, পার্টিসিপল থেকে কোয়েশ্চেন আসছে, তো ওইগুলো কি, ওগুলো কোথা থেকে এলো সেটা জানতে হবে। তো দিস ইজ দি অরিজিন। বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে ভার্বকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটার নাম দেওয়া হলো ফাইনাইট ভার্ব, আরেকটার নাম দেওয়া হলো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এগুলো কি ডেফিনেশনে আমি পরে যাচ্ছি। এবার এই যে নন ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্বের কোনো ক্যাটাগরাইজেশন ফার্দার হবে না। ফাইনাইট ভার্ব কি হয় সেটা আপনাদেরকে বলে দেবো। নন ফাইনাইট ভার্ব যেগুলো আছে সেটাকে মূলত আমরা
তিনটে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথমটার নাম হচ্ছে ইনফিনিটিভ। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ। এটার বেসিক স্ট্রাকচারিংটা কিরকম থাকে? এটার স্ট্রাকচারিং হয় 2+v1, 2+v1। এই যে ইনফিনিটিভ ভার্বটা থাকে সেটার বেসিক চেহারাটা কিরকম থাকে? আগে একটা 2 থাকে, তারপরে v1 থাকে। যারা আপনারা WBCS এর কোয়েশ্চেন ঘেটেছেন, ইনফিনিটিভের কোয়েশ্চেন দেখেছেন তো? fill in the blanks with a suitable infinitive ছিল, এরকম কোয়েশ্চেন এসছে, বহুবার এসছে, isn't it? তো ইনফিনিটিভটা হচ্ছে এইটা, যে v1 এর আগে একটা 2 থাকবে, ওই পুরো ব্যাপারটাকে আমি নাম দেব ইনফিনিটিভ। তারপরে আসছি জেরান্ড এর কথা। জেরান্ড এমন একটা ধরনের ভার্ব যেটার বেসিক স্ট্রাকচারিং থাকে বি প্লাস আইএনজি। কিন্তু ওই যে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ভি প্লাস আইএনজি দেখেছিলাম, আর এইটা, এই দুটো কিন্তু আলাদা, এটা আলাদা, সেটা বলছি কেন। আর পার্টিসিপল ফর্ম অফ ভার্বটা কিরকম হতে পারে? অনেক রকমের হতে পারে। ভি প্লাস আইএনজিও হতে পারে, অথবা আর কি হতে পারে, আইএনজির বদলে ইএন অথবা ইডি এক্সেট্রা ইত্যাদি ফর্মে হতে পারে, সেই সবগুলো আমরা দেখব। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল, এক্সাম রিলেটেড, এখান থেকেই প্রচুর কোয়েশ্চেন আসে।